কাইজেন, এটা তোমাদের যে কাইজেন যেটা বলছি এটা বইয়ের চ্যাপ্টার 4-এ আছে। এমনি তোমরা কি কাইজেন সম্পর্কে শুনেছো কোথাও? আমি কি কখনো বলেছি বা ফ্যাক্টরিতে শুনেছি কিনা? জি স্যার, শুনছি স্যার। শুনেছি। আমি ফার্স্ট সেমিস্টারে পড়িয়েছিলাম, কাইজেনের কথা বলেছিলাম, জি স্যার। অল্প করে বলেছিলাম, জাস্ট ফিলোসফিটা যে কিভাবে কাজ করে সেই ফিলোসফি বা এই জিনিসগুলো আছে আমাদের চ্যাপ্টার 4-এ, বইয়ের চ্যাপ্টার 4-এর প্রথম পয়েন্টটা সেগুলো আছে। আজকে যদিও শুধু চ্যাপ্টার 4-এর কাইজেনের বাইরে তেমন কিছু দেখবো না, ঠিক আছে? ওর পরের যে অংশগুলো আছে যেমন কিউএফডিটা কিন্তু আসলে তোমাদের প্রোডাক্ট ডিজাইন ডেভেলপমেন্টে দেখানো হবে। এখন জানি না ওটা স্যার কতদূর, স্যারের সাথে কথা বলে দেখতে পারি, আর না হলে কিউএফডি আমি দেখিয়ে দিব। কিউএফডি খুব চমৎকার জিনিস, কারণ কিউএফডি হবে আমাদের পরের ল্যাবের অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? নেক্সট একটা টাস্ক আসবে, যেমন গ্রুপ ওয়াইজ একটা কাজ তোমরা অলরেডি করে ফেলেছো বা করছো, সিমিলারলি পরের যে টাস্কটা হবে সেটা হচ্ছে কিউএফডি, কোয়ালিটি ফাংশন ডিপ্লয়মেন্ট। হ্যাঁ, এই খুবই চমৎকার একটা টাস্ক, যেটা দিয়ে আমরা আসলে একটা ইঞ্জিনিয়ার কিভাবে কাজ করে সেই জিনিসগুলো খুব ভালো দেখা যায়। আমরা বেসিক্যালি এখানে শুধু কাইজেনটা নিয়ে কথা বলবো, আর কিছু টুলস আছে যে টুলস গুলো আসলে আমাদের কাজে লাগে। আমরা যদি আমাদের প্রসেসটা ঠিক মতো রাখতে চাই, যেটা কোয়ালিটি ম্যানেজমেন্টটা খুবই ভাইটাল, সেটা হচ্ছে ডিফেক্ট প্রিভেনশন প্রবলেম বলা হয়, ঠিক আছে? লাইক 7 ওয়েস্টেজ, হ্যাঁ নাম শুনেছি না 7 ওয়েস্টেজ? আমি কখনো বলিনি, হতে পারে যে তোমরা শুনেছো ফ্যাক্টরি গুলোতে যে কিছু সিস্টেম আছে যেগুলো ওয়েস্টেজ বলা হচ্ছে। এই ওয়েস্টেজ গুলা কিন্তু খুবই কি বলা যায়, আহ খারাপ প্রোডাকশনের জন্য সেটা। আর পাশাপাশি হচ্ছে আমাদের লিনের কনসেপ্ট গুলা বলা হবে। পোকাইওকোর কথা কখনো বলেছিলাম আমি? না স্যার। এটাও বলিনি। 5S ফিলোসফি, এটা তো মনে হয় বলেছি নাকি, এটা বলিনি? স্যার এগুলো আমাদের বলেন না স্যার, বলা এগুলো যে হয়নি? এমনিতে ফার্স্টের দিকে আপনি বলছেন যে এগুলো নিয়ে কাজ করতে, কিন্তু বলেন নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। 5S এই জিনিসগুলো আজকে মানে চ্যাপ্টার 4-এর কিছু অংশ আর চ্যাপ্টার 18 এই দুটো মিলে কাজ করব। আর বেসিক্যালি চ্যাপ্টার 18-এর যে অংশগুলো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই টার্ম গুলা যারা জানে, মানে ভালো মতো ইমপ্লিমেন্ট করতে আসলে সবাই পারবে না, এবং এটা জেনারেলাইজ ভাবে ওরকম ইয়ে নাই। বাট যদি কেউ একটু ব্যবহার করতে পারে ঠিক মতো, বা টুলস গুলা সম্পর্কে একটু ভাবে ভালো মতো, রিসার্চ পেপার দেখে কাজ করতে পারে, তাদের জন্য খুবই ভালো। কারণ এটা সব জায়গাতেই সুযোগ আছে এইগুলা করার। মানে চ্যাপ্টার ডিফেক্ট প্রিভেনশন প্রবলেম লাইক 5S, আর আমরা যদি বলি পোকোয়োকো, এগুলো খুবই চমৎকার চমৎকার কিছু টুলস। হ্যাঁ, জাপানিজ বিভিন্ন কালচারের ব্যাপারে এগুলো সব চলে আসছে। তো এইগুলো নিয়ে আমি কথা বলবো। তো শুরু করি কাইজেন দিয়ে। কাই মানে হচ্ছে চেঞ্জ, জেন ফর দ্য বেটার। এটার মেইন কনসেপ্টটা হচ্ছে একটা যে কোনো ফাংশন বা যে কোনো সেট আপের, আমাদের প্রোডাকশন হোক আর আমার পড়াশোনা হোক, সব জায়গাতেই আমাদের একটা নর্মাল আমরা চিন্তা করি যে আমরা খুব গ্র্যাজুয়ালি অল্প অল্প করে ইমপ্রুভ করার চেষ্টা করব। আর এই কাইজেনটা বলা হচ্ছে এরকম, দেয়ার ইজ অলওয়েজ সাম রুম ফর ইমপ্রুভমেন্ট, এরকম একটা ফিলোসফি এখানে বলা হচ্ছে যে তুমি একটু হলেও বেটার করার চেষ্টা করো আগের দিন থেকে পরের দিনে। তো এই যে পরিবর্তনটা আনা হয়, এটা কাইজেন একটা ফিলোসফি। বিডিসিএ তারপরে ডিম্যাক এগুলা দিয়েও এটা পরিবর্তনটা আনে, বাট কাইজেন ফিলোসফিটা কি সেটা নিয়ে কথা বলছি, ঠিক আছে? তাহলে বেসিক গোলটা কি হয় আমাদের? বেসিক গোল হচ্ছে আমরা জানি যে ওয়েস্ট জিনিসটা কি। ওয়েস্ট ওয়েস্ট হচ্ছে এমন কিছু যেটা প্রসেসের ভ্যালু এডিশন করে না, কিন্তু কস্ট বাড়িয়ে দেয়। ওয়েস্টের সংজ্ঞা পড়িয়েছিলাম ফার্স্ট সেমিস্টারে। এমন কিছু যেটা ভ্যালু এডিশন করে না, কিন্তু কি করে, কস্ট বাড়িয়ে দেয়। তো কস্ট বাড়িয়ে দেওয়া মানে কিন্তু প্রোডাক্টের দাম বেড়ে যাওয়া, বাট ভ্যালুয়েশন করছে না, তার মানে কি দাঁড়াচ্ছে, আমার লস বেড়ে যাওয়া। তো এই কাইজেনের মেইন টার্গেটটা হচ্ছে আমার প্রসেসের মধ্যে ডিসকভার এবং এলিমিনেট করে ওয়েস্ট গুলাকে, ঠিক আছে? এমনি তোমাদের যেখানে ফ্যাক্টরিতে যাচ্ছে ওখানে কাইজেন নিয়ে কোনো কাজ হয় বা এমন কেউ আছো, দেখেছো? জি স্যার, আমাদের ওখানে হয়। তোমাদের ওখানে করেছে হিমায়তদের?
বলো তো কি আমরা করেছে, ট্রেনিং করছি। কিভাবে কি বলেছে বা কিভাবে করেছে একটু আমাকে বলো তো। কাইজেন ট্রেনিং করাইছে মূলত কাইজেনে যে জাপানি শব্দ দুই ভাগে ভাগ করা, কাই অর্থ পরিবর্তন, জেন ভালোর জন্য। ওরা বলছে হ্যাঁ চেঞ্জ ফর গুড, মানে হ্যাঁ, ভালোর চেঞ্জ জন্য ফর গুড, হ্যাঁ পরিবর্তন। হ্যাঁ, চেঞ্জ ফর দ্য গুড, বেটার, এই যে উপরে লেখা আছে। আচ্ছা, তারপরে আর কাইজেন কি? কাইজেন দুই রকম, কাইজেন কালচার আর কাইজেন বিল্ডস। একটা কাইজেন কালচার হলো প্রত্যেকদিন ভালো করা আর কি, আর কাইজেন বিল্ডস যেটা মানে একবারে উন্নতি একটা আছে। আচ্ছা। একবারে উন্নতি। তারপরে ওখানে বলা হচ্ছে সিঙ্গেল ব্যাচ ফ্লো, ডাবল ব্যাচ ফ্লো, এগুলা নিয়ে হুম 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 দেখাইছে। হুম হুম, বুঝতে পেরেছি। ঠিক আছে, আসলে ওগুলা কন্টেন্ট সবকিছু ওই বইয়ের ভিতর নাই, বাট আমাদের তো ডেফিনেটলি আরো গুগল করে করে শিখতে হবে। হ্যাঁ, আমি তোমাদের এটা খুব সাজেস্ট করব, লিনের জিনিসগুলা বা এই যে কাইজেন, ওয়েস্ট এলিমিনেশন, এই ধরনের সেটআপের জিনিসগুলা, আমি লিঙ্কডইনে দেখি অনেকেই কন্টেন্ট লেখে, খুব ভালো হয়, ভালোই হয়, মানে গার্মেন্টস কে নিয়ে লেখে, এবং অনেকে আবার বিভিন্ন প্রসেস নিয়ে লেখে, লাইক সাপ্লাই চেইন নিয়ে লেখে। এটা তুমি গার্মেন্টস এ যাও আর তুমি সাপ্লাই চেইনে যাও, তুমি যেখানে যাও এটা তোমার লাগবেই। প্রতিটা জায়গাতেই ভ্যালুয়েশন অ্যাক্টিভিটিস আছে, নন ভ্যালুয়েড অ্যাক্টিভিটি আছে, এবং ওয়েস্ট আছে। সো ইউ হ্যাভ টু এলিমিনেট দ্য ওয়েস্ট, রিডিউস দ্য ভ্যালু নন ভ্যালুয়েড অ্যাক্টিভিটি, ইনক্রিজ দ্য ভ্যালুয়েড অ্যাক্টিভিটি। এই কনসেপ্টটা থেকে কিন্তু ওয়েস্ট গুলো আমাদের খুব দরকার, মানে এলিমিনেট করা দরকার হয়। তো এই কাইজেন এই কাজটাই করে। আর কাইজেন ডেফিনেটলি তুমি যেটা বললা হেমায়েত, খুব ভালো একটা কথা বলেছো। এটা আসলে একটা কালচার। এটা কালচার মানে কি, অভ্যাসগত ভাবে জোর করে না। কাইজেন মানে তুমি ফ্যাক্টরিতে গেলা, কাইজেন ইমপ্লিমেন্ট করছো, আর বাসায় এসে সব এলোমেলো করে রাখছো, নট লাইক দ্যাট। এখানে যেই জিনিসগুলো পড়ানো হচ্ছে, যেগুলো ওয়েস্ট এলিমিনেশন করার জন্য টুলস গুলা কাজে লাগে, এই সবগুলাই কিন্তু আসলে এক একটা কালচার। ঠিক আছে, এই যেমন 5S যখন পড়াতে যাই, 5S এর কথা আসলে 5S সম্পর্কে কেউ জানি? 5S জি স্যার, তুমি, শর্ট, সেট ইন অর্ডার, শাইন, স্ট্যান্ডার্ডাইজ, আচ্ছা, তারপরে সাস্টেইন। ইমপ্লিমেন্ট করা শিখিয়েছে? জি স্যার, আমরা করছি টুকটাক। করছো? আমি একটা বেসিক এক্সাম্পল দিই। তুমি মসজিদে কখনো গিয়েছো? আমরা সবাই যারা মুসলমান এখানে আছি মোটামুটি সবাই জি স্যার। ওই, মসজিদে গেছি। তো মসজিদে 5S একটা বেস্ট এক্সাম্পল। তুমি যখন মসজিদে যাবা, সবসময় তুমি জুতা ইয়েতেই রাখবা, মানে জুতার বক্সেই রাখবা। নামাজ পড়ার সময় তুমি তখন ওই কাতারে যেভাবে লাইন দেওয়া আছে লাইনেই দাঁড়াও। এটা কিন্তু জি ওইখানকার কালচার বা ডিসিপ্লিন। 5S টা কিন্তু পুরো ডিসিপ্লিনের কথা চিন্তা করে। ঠিক আছে, ইভেন প্রতিটা ওয়াক্তে নামাজের পর পর মসজিদটাকে কিন্তু শাইন করা হচ্ছে, মানে ওয়াশ, এরা যারা মসজিদে খাদেম আছেন বা ইয়ে আছেন তারা কিন্তু নিয়মিত এই কাজটা গুলা করছেন। মানে এখানে ডিসকন্টিনিউটিটা কিন্তু খুব কম, মানে করলাম করলাম না বা এইটা কিন্তু নাই, একটা টোটাল ডিসিপ্লিন বা রুটিন ওয়ার্ক। ঠিক আছে, এটা খুবই সুন্দর একটা এক্সাম্পল হচ্ছে। আমাদের বাসায় দেখো, তোমার পড়ার টেবিল একদিন একরকম থাকে, ঠিক আছে, কিন্তু ওইটা কিন্তু 5S আনা চাই। তো এই জিনিসগুলো ছোট ছোট করে দেখবো। আমার টার্গেট একটু ডিফারেন্ট। আমার টার্গেট হচ্ছে, আমি আবার একটু সার্চ করছিলাম এমন একটা ইয়ে পাওয়া যায় কিনা, যে কোনো থিসিস বুক পাওয়া যায় কিনা যেখানে এই টুল গুলা মোটামুটি ব্যবহার করেছে, এবং সেটা আরএমজি রিলেভেন্ট। কেন আরএমজি রিলেভেন্ট? আমি তোমাদের এবার ইন্টার্নশিপের যে লিস্টটা দেখছিলাম, মোস্ট অফ দেমই গিয়েছো আরএমজি তে, খুব অল্প স্টুডেন্ট গিয়েছে হচ্ছে কনভেনশনাল আদার্স টাইপের, বেশিরভাগ গিয়েছে আরএমজি তে। তো আরএমজি টা কিভাবে কাজ করতে সেই পয়েন্ট অফ ভিউ থেকে, সেই টাইপের যে কিছু ছবি বা সেই টাইপের কিছু টাস্ক, যেখানে কন্ট্রোল চার্ট ব্যবহার করা হচ্ছে, যে হয়তোবা সেখানে লাইন ব্যালেন্সিংটা তো হয়তোবা এখনো তোমরা পড়োনি, লাইন ব্যালেন্সিং নাই বাদ দিই, কন্ট্রোল চার্ট হচ্ছে বা 5S এর কনসেপ্ট গুলো নিয়ে কাজ করছে, এরকম কিছু একটা থিসিস বুক তোমাদের আমি দেখাবো, সেটা দিয়ে দিব। ওইটা দেখলে আরো ভালো হবে, ক্লিয়ার হবে। সো আমাদের তাহলে ওয়েস্ট গুলাকে কি করতে হবে? কাইজেনের কনসেপ্টটা কি বলছে? এলিমিনেট করার চেষ্টা করতে হবে। জি এই যে চেঞ্জ ফর দ্য গুড বা চেঞ্জ ফর দ্য বেটারমেন্ট, এটা। আর কাইজেনের মেইন কনসেপ্টটা হচ্ছে স্মল ইনক্রিমেন্টাল ইমপ্রুভমেন্ট, এবং এটা কন্টিনিউয়াস বেসিসে হবে। এমন না আজকে বস আসছে, খুব কাজ করলাম, পরের দিন কোনো খবর নাই, আবার যাই সেই একটা, মানে এলোমেলো ব্যাপার স্যাপার। কাইজেনের মেইন কনসেপ্টটা হচ্ছে স্মল ইনক্রিমেন্টাল ইমপ্রুভমেন্ট, খুব ছোট ছোট ইমপ্রুভমেন্ট করা এবং ক্যারি আউট করতে থাকা। কতদিন? যতদিন পর্যন্ত তুমি থাকবা, যতদিন পর্যন্ত ফ্যাক্টরি চলবে।
কন্টিনিউয়াস জি স্যার, কাইজেন লাইন গুলাতে স্যার অন্য লাইনের থেকে স্যার ভালো আউটপুট আছে, হ্যাঁ, প্রোডাকশন বেশি হয়। এটাই। অল্প অল্প করে ভালো কিছু করা, খুব ছোট ছোট টাস্ক, বেশি দরকার নেই। হ্যাঁ, তো এই কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের যে ব্যাপারটা, এটা প্রিন্সিপালটা বলছে কেন, বলতেছে যে লার্জ নাম্বার অফ স্মল ইমপ্রুভমেন্ট আর মোর ইফেক্টিভ, মোর হবে, হ্যাঁ, ইফেক্টিভ ইন অ্যান অর্গানাইজেশন এনভায়রনমেন্ট দেন এ ফিউ ইমপ্রুভমেন্ট অফ লার্জ ভ্যালু। মানে দুই একটা ইমপ্রুভমেন্ট করলাম, বিশাল পরিবর্তন আনলাম, এইটা আসলে খুব বেশি ইফেক্টিভ না। রাদার কোনটা বেশি ভালো, যে ছোট ছোট অনেকগুলা ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করা এবং নিয়মিত এটা করতে থাকা, এটাকে আমরা বলছি আমাদের কাইজেনের প্রিন্সিপাল। এবং অবশ্যই এটা একটু কিয়মের থেকে আসতেছে এবং ইমপ্লিমেন্ট করব। আমাদের ইমপ্লিমেন্ট করার টার্গেট কি হবে? ইটস এ কালচার অফ কাইজেন। কাইজেনের কালচার সবার মধ্যে বুঝতে হবে যে না, আমি কালকে যা ভালো ভালো ছিলাম, পড়াশোনার মধ্যে চিন্তা করতে হবে যে ঠিক আছে, ওকে ফাইন, লাস্ট সেমিস্টারে আমার এই কোর্সটা এটা হয়েছে, 3.75 পেয়েছি, এবার 3.79 হয়তো বা পাই, চেষ্টা করি। হ্যাঁ, মনে হচ্ছে লাস্ট সেমিস্টারে পরীক্ষা দেওয়ার পর ডেফিনেটলি তোমার মনের মধ্যে একটা ইয়ে করেছে যে আমি এই পরীক্ষার মধ্যে এটা না করে একটু করলে ভালো করতাম। ঠিক আছে, ওই যে কি করার সুযোগ আছে, আইডেন্টিফাই করে করে যদি একটু বেটার করার চেষ্টা করা যায়, তাহলে কিন্তু ভালো হতে পারে। ঠিক আছে, তো এই যে পরিবর্তনের যে মানসিকতাটা, এটা থাকতে হবে। এই মানসিকতার জন্য আসলে বলা হচ্ছে কালচার। কালচারের কথা বলতে গেলে আসলে এখন বদনাম করা লাগে কেন, আমাদের ব্যক্তিগতভাবে বাঙালির কালচারটা খুব খারাপ। তোমরা বলো না স্যার সংস্কৃতি মনা না, এটা বলো না, কালচার আমরা বোঝাতে চাচ্ছি নীতি নির্ধারক যে কাজগুলোর মধ্যে কালচার, মানে এমনি বাঙালির সংস্কৃতি নিয়ে কথা বলছি না, আমাদের বেসিক কিছু ব্যবহারযোগ্য কিছু কালচার আছে। কেমন, যদি বলি আমরা ময়লা ফেলার কালচার, ঠিক আছে, তারপরে যদি বলি আমরা কথা বলার কালচার, তাই না? ছোটবেলায় একটা বাচ্চা যখন বড় হয়, সে বাচ্চা যখন ভুল ছোট করে একটা ছোট মিথ্যা কথা বলে, আমাদের ফ্যামিলি কি বলে, একবার ছোট বাচ্চা, তোমাদের ছোট ভাই বোন আছে, তোমরা এটাই বলো, আরে তো খুব চালাক হয়ে গেছে, তাই না? আর জি স্যার। এটা সবাই বলে আরে খুব চালাক হয়ে গেছে, কিন্তু বাচ্চা কি মনে করে, আরে আমি যখন বললাম ভালোই তো আমাকে অ্যাপ্রিসিয়েট করছে, সে আরো বলা শুরু করে এবং এই কালচারটা তার মধ্যে চলে আসে ইনবিল্ট। ঠিক আছে, আবার যদি আমি বলি আমাদের যে আমাদের ছোটবেলায় এইভাবে মানে কিন্তু বকাঝকা করা হয়নি যে কেন মিথ্যা বলছো, এটা বলবো না, এটা বলা ঠিক না। ঠিক আছে, তারপরে অন্য জিনিস নিবা না, এটাও একটা বড় ফ্যাক্ট যে অন্য জিনিস নিবা না। দেখা যায় যে রাস্তা থেকে একটা জিনিস পড়ে পাচ্ছি, আমাদের বাইরের দেশের মানুষের কালচার কি, মানে ইউরোপিয়ান কান্ট্রি গুলাতে পুরো পণ্যটা কিন্তু পুরোটা কার, সে খুঁজে বের করে তাকে দেওয়ার চেষ্টা করে। আর আমরা স্কুলে এরকম ফান করে করতাম যে টাকা একটা পড়ে গেছে, যার পড়ছে পড়ছে, টাকাটা যে পাইছে তার। এবং ওইগুলাতে আমাদের নিয়ে খুব কিন্তু খুব বেশি আমাদেরকে শেখানো হতো না। যে কালচারটা কিন্তু একদিনে তৈরি হয় না, তাই না? এই অভ্যাসগুলা তোমার পরিবর্তন হতে সময় লাগবে। কেন? কখন? যখন তোমার নৈতিকতা হবে, মানে ইথিক্যাল স্ট্যান্ডার্ড তৈরি হবে। এই জন্য ইথিক্স তোমাদের পড়িয়েছে, আমি জানি না ইথিক্স কতদূর পড়েছো। তো মোট কথা হচ্ছে কাইজেন কালচারটাও এরকম যে এটা একদিনে হবে না, এটা অভ্যাসগত ভাবে তোমার মধ্যে আনতে হবে। ঠিক আছে, যে আমি যে ময়লা ফেলার কথা বললাম, যে জানি আমরা কিন্তু কম বেশি সবাই ছোটবেলায় এরকম করেছি না, জানলা দিয়ে বা মানে ইচ্ছা মতো ফেলে দিচ্ছি, মানে হয়তো বা একটা চিপসের খোসা বা একটা বিস্কুটের প্যাকেট যে ফেলে দিচ্ছি, এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নাই। এবং বাসার মানুষজনও কিছু বলছে না, ঠিক কিনা? এখনো অনেকে করো, আমার বলার দরকার নেই স্যার করি কি করি না, কিন্তু করা হয়। এটাও একটা কালচার, কারণ কি আমাদের কখনো মানা করা হয়নি। জাপানে কিন্তু এরকম হয় না, জাপান বা আদার্স কান্ট্রি গুলাতে ওদের বাচ্চাদেরকে ছোটবেলায় শেখানো হয়। ইভেন জাপানে বাচ্চাদেরকে খুব মানে ইয়ে করা হয় শেখানোর জন্য, ওদের স্কুল কলেজ গুলাতে স্কুল লেভেলে একবার স্কুল যখন তারা হচ্ছে, ওদের ক্লাসরুম গুলো আমরা নিজেরা ঝাড়ু দেওয়া প্র্যাকটিস করানো হয়। বুঝতে পারছি, আমাদের একটা অহংকার আছে, আমাদের যদি আমি বলি এখন এই ক্লাসরুম ঝাড়ু দাও, সবাই বলবে এত বড় সাহস আমাকে ঝাড়ু দিতে বলে, ঠিক কিনা? আমাদের স্কুল কলেজ থেকে কিন্তু এরকমই আমাদের একটা মানসিকতা তৈরি হয়ে গেছে। আমি এক্সাম্পল গুলা দিচ্ছি এটা এই কারণেই যে কাইজেনের এরকম একটা কালচার তৈরি করে নিতে হবে তোমার মধ্যে, এনি টাইপ অফ টাস্ক, যে যেটাই করি না কেন আমার বেটার কিছু করার চেষ্টা করতে হবে। ওই কালচার গুলোর কথা বললাম, এটা নেগেটিভ সাইডেড। আমাদের প্রোডাকশনের ক্ষেত্রে ওই কালচার গুলা আমাদের যে যে মানুষকে
উপরে উঠতে দেওয়ার বাধা বাধা দেওয়ার মানসিকতা আছে। মানে একজন মানুষ ভালো করলে আমরা কি করি অনেক সময়, পছন্দ হয়? পছন্দ হয় পা না। ধরে টান ওই তো টান দেই। এই কালচার গুলা কিন্তু আসলে প্রসেস নেই, কারণ টিম আকারে কাজ করার যে কালচার, মানসিকতা, এই জিনিসগুলা কাইজেন খুব প্রমোট করে। ঠিক আছে? এবং এই কালচারটা একদিনে হবে না, এটা ডেফিনেটলি সময় লাগবে। এবং এটা তোমার জন্য, তোমার যেমন ট্রেনিং করাচ্ছি সেমন তুমি আবার ফ্লোরে যে ট্রেনিং করাইতে হবে, তারপরে আস্তে আস্তে তাদের মধ্যে মানসিকতা হবে। কারণ আমাদের মধ্যে এরকম চিন্তা হয় যে আরে ও যদি ভালো করে ফেলে কি হবে, আমার তো অবস্থা খারাপ। এই মানসিকতা কিন্তু আছে, ওই যে পা ধরে টান দেওয়ার ব্যাপারটা। আর টেক্সটাইল ইন্ডাস্ট্রির কথা যেন বললাম, ইন্ডাস্ট্রিতে এই কালচারটা আরো বেশি, খুবই বেশি, শুধু বেশি না। ঠিক আছে? তো যেটাই বলি না কেন, আমাদের মেইন টার্গেট কি? আমাদের কাইজেন কালচার ইমপ্লিমেন্ট করতে গেলে আমাদের প্রসেসের মধ্যে ওয়েস্ট এলিমিনেট করতে চেষ্টা করতে হবে। এবং ওয়েস্ট এলিমিনেট করতে গেলে আমাদের কিছু ধরনের ডিফারেন্ট টাইপের ওয়েস্ট হতে পারে, সেগুলো নিয়ে আমরা কাজ করতে হবে। এই যে কিছুক্ষণ আগে আমরা যে কথাগুলো বললাম, কেন বললাম দেখো, খেয়াল করো লাস্ট পয়েন্টটা। রিসোর্স গুলো তো ইউজ করতেই হবে, এবং ওয়েস্ট গুলা, রিসোর্স গুলো তো আমার লিমিটেড, তাই না? এনার্জি, ওয়াটার, এয়ার, এগুলো লিমিটেড না? এনার্জি, ওয়াটার, এয়ার যে কত লিমিটেড, সেটা কোভিড ইস্যুতে ইন্ডিয়ার মতো কে আর বুঝবে বলো? তাদের অক্সিজেন আছে, ইন্ডিয়ার দেশের মধ্যে আছে, বাট দে ক্যান সাপ্লাই বিকজ দে ডোন্ট হ্যাভ দ্য বেস্ট সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। একটা স্টেট থেকে আরেকটা স্টেটে তারা অক্সিজেন আনতে তাদের অনেক সময় চলে যায়, মানে এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের নেটওয়ার্ক ডিজাইনটা অনেক স্লো। হ্যাঁ, এমার্জেন্সি পারপাসে এই ডিস্ট্রিবিউশনটা কি করা যায়, এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। ঠিক আছে? তো এই যে ব্যাপার, আমি যে কথাগুলো আসলে বললাম, ওগুলো আসলে তোমাদের মনে কষ্ট দেওয়ার জন্য বলিনি, বা আমাদের বাঙালিদের বদনাম করার জন্য বলিনি। সোশ্যাল রেসপন্সিবলস, ইথিক্যাল ব্যাপারগুলা, এই জিনিসগুলা কিন্তু কি করে জানো, আমাদের ইনপুট কমিয়ে দেয়। ওই যে মাহি বললা না আমাকে যে স্যার পা ধরে টান দেয়, এটা কিন্তু আসলে একদিনে হয়নি আমাদের মধ্যে। এটা এই ভারতবর্ষে, ভারতবর্ষ মানে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের মানুষের মধ্যে খুব বেশি, এটা একদিনে হয়নি। বিভিন্ন সময়ে বিভিন্ন সিচুয়েশনে তৈরি হয়েছে এই মানসিকতাগুলা। কিন্তু এই মানসিকতাগুলো কিন্তু আসলে আমাদের প্রসেসের মধ্যে ইম্প্যাক্ট ফেলে। হেল্প করার মানসিকতা আমাদের খুব কম থাকে। তো এই যে ইম্প্যাক্ট ফেলার ব্যাপারটা, হ্যাঁ, সেইটাই কিন্তু আসলে আমাদের কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে যে এটার জন্য ঠিক হয়ে যায়। তাহলে এই কালচারটা, আমাদের সোশ্যাল কালচার বা ইথিক্যাল ইথিক্যাল ব্যাপারটা আমরা চিন্তা করবো। সোশ্যাল কালচার গুলার মধ্যে যে এগুলা আমাদের জন্য সমস্যা, সেগুলো চেঞ্জ করার জন্যই আসলে নতুন একটা কালচার বলা হচ্ছে, সেটা কাইজেন, যে সবাই প্রোডাকশনের জন্য চিন্তা করবে, ওয়েস্ট যাতে কমানো যায়, কিভাবে কমানো যায়, কিভাবে একটু হলেও ভালো করা যায়, সেটা নিয়ে কথা বলবে। তো সেটা নিয়ে যদি কথা বলতে চাই, এখন মনে পড়ে যায় টয়োটার প্রতিষ্ঠাতা। ঠিক আছে? সেটা হচ্ছে, উনি ওয়েস্টের একটা চমৎকার নাম দিয়েছেন। হ্যাঁ, উনি যেটা বলছেন, ওয়েস্ট ইজ এনিথিং আদার দেন দ্য মিনিমাইজ দ্য অ্যামাউন্ট অফ ইকুইপমেন্ট, ম্যাটেরিয়ালস, পার্টস, স্পেস, ওয়ার্কার টাইম, যেটা খুবই এসেনশিয়াল ভ্যালুয়েট করার জন্য। মানে ভ্যালুয়েট করার জন্য যেই যে টুলস গুলো আছে, সেগুলোকে কমিয়ে দেওয়ার নামই কি, ওয়েস্ট। ঠিক আছে? কারণ আসলে লাইফ নন ভ্যালুড অ্যাক্টিভিটিতে তো ওয়েস্ট। সো ওয়েস্টের কথা যেহেতু বলছি, আমাদের প্রসেসের মধ্যে এই কয়টা ওয়েস্ট হতে পারে, এই যে অংশগুলো এখন পড়াতে যাচ্ছে ওয়েস্ট নিয়ে, কাইজেন নিয়ে প্রথমে কথা বলেছি, আবার স্লাইডের শেষে কাইজেন নিয়ে কিছু কথা থাকবে, কালচার বা এই জিনিসগুলা, ওয়েস্ট নিয়ে এখন কথা বলছি। তো ওয়েস্টটা এই যে এটা আছে তোমাদের চ্যাপ্টার 18-এ, 18-এর প্রথম দিকে দেখো তো, পেজ নাম্বারটা বলে দিই। পেজ নাম্বার হচ্ছে 7, ওয়েস্টেজ পেজ নাম্বার 288। ঠিক আছে? ডিফেক্ট প্রিভেনশন প্রবলেমের মধ্যে, ওয়েস্টের মধ্যে। এখন দেখো, আমরা সবসময় ট্রান্সপোর্টেশন ব্যবহার করি একটা প্রসেসের মধ্যে, তাই না? জি ইনভেন্টরি ব্যবহার করি, মোশন হয় ওয়ার্কারের বিভিন্ন ভাবে। জি মোশন নিয়ে আর ভালো বলতে বুঝতে পারতাম যদি আমরা মাইক্রো মোশন স্টাডি করতাম, বুঝতে পারতাম। মাইক্রো মোশন স্টাডির নাম কেউ শুনেছি কখনো? মাইক্রো মোশন স্টাডি না স্যার, শোনা না হয়নি? স্যার। আচ্ছা, এগুলো অপারেশনস ম্যানেজমেন্টটা খুব ভালো করে দেখানো হয়। আর এবার তোমাদের আবার ভালো একটা যে ব্যাপার আছে, অপারেশনস ম্যানেজমেন্টের সাথে আবার আরেকটা কোর্স আছে,
পরের সেমিস্টার হিউরিস্টিক্স অপটিমাইজেশন। তো ওগুলোর মধ্যে এগুলা মাইক্রোমোশনের ব্যাপারগুলো হয়তো অনেক ভালো মতোই চলে আসবে। দেন ওয়েটিং, উপরের গুলা কি বুঝতে পারিনি, ওয়েটিং তো ডেফিনেটলি একটা ওয়েস্ট। কেন? জি স্যার, এই যে একজন স্যার আমি আজকে বসে 10 থাকে মিনিটের যদি মতো ওয়েট আরেকজন করে বসে আছি, থাকে। এটা তো ওয়েস্ট। আমার হয় কি, ল্যাপটপটা বুড়া হয়ে গেছে, যখনই আমি ওটাকে পাওয়ার অন করি, আজকে অন করতে একটু দেরি হয়ে গেছে, তখনই এটা অনেক সময় নেয় অন হইতে। ঠিক আছে, তো এটা একটা ওয়েটিং ওয়েস্ট। ওভার প্রোডাকশন, তোমার যেটুকু দরকার তার থেকে বেশি করেছো, ওভার প্রোডাকশন হলো, এটা কিন্তু ওয়েস্ট বলা হচ্ছে। এটা কেন বলছে আমি এক্সপ্লেনেশনে আসবো। ওভার প্রসেসিং, তুমি একটা কাজ করলা, সেই কাজটা হয়ে গেছে, হওয়ার পরে সেটাকে নিয়ে আবার কাজ করলা, সেটাকে তাহলে কি বলা হচ্ছে? ওভার প্রসেসিং। সেটা ওয়ান কাইন্ড অফ ওয়েস্ট। এরপরে যদি বলি ডিফেক্টস, ডিফেক্টস মানে কি? ওই যে মানে আমাদের যেগুলা মানে বাতি খারাপ হয়ে যায়। যেটা আসলে আমি আর কাস্টমারকে দিতে পারবো না, কাস্টমারের কাস্টমার রিকোয়ারমেন্টের সাথে যাচ্ছে না, সেটা হয় ফেলে দিতে হবে, অথবা কি করতে হবে, স্ক্র্যাপ বানিয়ে বিক্রি করে দিতে হবে। মনে আছে কস্ট অফ কোয়ালিটির মধ্যে আমরা পড়েছিলাম, স্ক্র্যাপ বানিয়ে দেওয়া যেতে পারে, অথবা ফেলে দেওয়া যেতে পারে, ডিসপোজ করা লাগতে পারে, সেগুলো হচ্ছে ওয়েস্ট। এই ওয়েস্ট গুলো আমাদের টার্গেট কি হবে, সিস্টেম থেকে এগুলাকে এলিমিনেট করতে হবে। এখন কাইজেনের ভাষায় বলছে এগুলো ওয়েস্টেজ, জাপানেও তাই বলে এটা ওয়েস্ট। বাট আমাদের ডেফিনেটলি ট্রান্সপোর্টেশন লাগবে, ডেফিনেটলি আমাদের ইনভেন্টরি লাগবে, ডেফিনেটলি উই নিড সাম মোশনস, এগুলো সবই লাগবে। ওয়েটিং ও হতে পারে, ওভার প্রোডাকশনও। ব্যাপারটা কি, কিছু জিনিস এখানে তুমি জিরো করতে পারবা না। ট্রান্সপোর্টেশন জিরো করা সম্ভব হবে একবারে? না না স্যার। স্যার। না। বাট উই হ্যাভ টু ডু ওয়ার্ক হার্ড সো দ্যাট ইট শুড বি মিনিমাইজ, যত কমানো যায়, যত কমানো যায়। হেমায়তদের ফ্যাক্টরিতে বলে এগুলো তোমাদের ট্রেনিং করিয়েছে, বলো তো এগুলো বলেনি? জি স্যার, সেভেন স্টেজ নিয়ে এগুলো বলেনি? জি স্যার বলছে। কি বলেছে বলো শুনি, আমি তো বলবো, আগে তোমাদেরটা শুনি, মানে কি শিখেছে। স্যার এই শ্রীলঙ্কান এক্সপার্ট। মোশন মানে এই যে কাজের গতি, যেটা হচ্ছে হালকা, মানে কেউ স্লো কাজ করে অনেক, সে এর চাইতে বেশি কাজ করতে পারতো আরো। তারপর ওয়েটিং, ওয়েটিং হচ্ছে দেখা যায় অনেকেই হচ্ছে সামনের জন কাজ করতেছে, তার কাজ নেই, সে বসে আছে চুপচাপ, হুম হুম হুম। এমন দেখা যায়। তারপরে হচ্ছে ওভার প্রোডাকশন, আমার যেটা হচ্ছে লাগবে তার চাইতে হচ্ছে 20 পিস লাগলে সে 22 পিস বানিয়ে রাখছে, ওই 22, ওই 2 পিস তো হচ্ছে ওয়েস্টের মধ্যে চলে যাচ্ছে। কেন ওয়েস্টের মধ্যে চলে যাচ্ছে? তো ওই 2 পিস তো স্যার বাইরে পরে তো রিয়াক্ট করা লাগবেই, আমরা এখন বানালাম, পরে লাগতে পারে তো, তাহলে ওভার প্রোডাকশন। কেন? ও, আচ্ছা, ঠিক আছে, আমাদের কিছু ছবি টবি দেখবো। হয়তো বা খুব থিওরিটিক্যালি বলেছে, খুব বেশি এক্সপ্লেন করেনি। আসলে এগুলা নিজে হাতে কাজ করতে গেলে টার্ম গুলা জেনে তখন আসলে সবচেয়ে বোঝা যায়। তা আমাদের টার্গেট হবে কি জানো, ট্রান্সপোর্টেশনটাকে মিনিমাইজ করার চেষ্টা করা। ইনভেন্টরি, এটাও মিনিমাইজ। মনে আছে আমরা ইনভেন্টরি ম্যানেজমেন্ট পড়েছিলাম আগে? জি স্যার। ইনভেন্টরি তো আমাদের জি স্যার। লাগবেই, ইনভেন্টরি কিন্তু আমাদের লাগবে, উপায় নাই। কিন্তু এটাকে কি করতে হবে, যত কম ব্যবহার করা যায় তত ভালো। মোশন লাগবে, মোশন লাগবে, কিন্তু যত কম মোশন করানো যায়। ঠিক আছে, তারপর হচ্ছে স্যার স্যার মোশন ব্যাপারটা তো স্যার মানে ক্লিয়ার একটু হবে, ক্লিয়ার। ক্লিয়ার হবে, ক্লিয়ার হবে, চিন্তার কিছু নেই, সবই হবে, এগুলো প্রতিটা ছবি টবি আছে, অনেক কিছু আছে। ওয়েটিং এর ব্যাপারে আসি, ওয়েটিং যত, এটা ওয়েটিং কে জিরো করে ফেলতে পারলে সবচেয়ে ভালো। এটা জিরো করতে গেলে আমার প্রপার শিডিউলিং বা প্ল্যানিং লাগবে। ওভার প্রোডাকশনটাকে করতে হবে কি, জিরো করে ফেলতে ভালো ভালো। ওভার প্রসেসিংটাকেও জিরো করে ফেলার চেষ্টা করতে হবে। এটা অনেকটা হয় যে সিঙ্গেল পিস ফ্লো করলে ওভার প্রসেসিংটা কমে আসে। ডিফেক্টস কে এলিমিনেট করে ফেলতে হবে, আর কিছু জিনিস তো বললাম কমাতে হবে। এখন আর এই সেভেন ওয়েস্টেজ বলে না, এখন বলে কি জানো, অষ্টম একটা ওয়েস্টেজ আছে, সেটার নাম কেউ বলতে পারবা? হেমায়ত বলো। আটটা, সাতটা বলেছে না আটটা বলেছিল? তো 7 টাই বলছে, আর এগুলা টি মোড দিয়ে মনে রাখার জন্য বলছে। হ্যাঁ, টিমউড, আমি এভাবেই সাজিয়েছি। স্কিলস, এটা নিয়ে বলবো না। দেখো প্রতিটার প্রথম অক্ষরটা নাও, টি হুম, আই এম ডাব্লিউ, এইভাবে মনে রাখা হয়, বা এখন আসলে এস বলে স্কিলস। স্কিলসটা কেন, মনে করো বর্তমানের পরিস্থিতিটা এরকম নাজুক যে এখন তো খুব কম টাকাতে ইঞ্জিনিয়ার পাওয়া যায়। ইঞ্জিনিয়ার সে অনেক কিছু জানে,
তাকে শুধু একটা স্কিল, একটা ছোট একটা কাজ করালো, তার বাকি স্কিলটা তো ফেলে রাখলো। এটাও কিন্তু একটা মানে খুব ভয়ঙ্কর একটা ওয়েস্টেজ বলা হচ্ছে। যাক, এগুলো সব এক্সপ্লেনেশন আসবে, একটু পরে আমি দেখাবো, ঠিক আছে? সো আমরা একটু ছবি দেখি চলো। আর এই যে আমাদের 7 ওয়েস্টেজ টি মুড, প্রথমে ট্রান্সপোর্টেশন, দেন ইনভেন্টরি। ওয়েস্ট কোথায় ফেলে দেয়? ডাস্টবিনে না? ডাস্টবিনে। তারপরে হচ্ছে কি মোশন, ঠিক আছে? তারপরে কি জি, ওয়েটিং। ওয়েটিং। মোশন নিয়ে পরীক্ষা সংক্রান্ত খুব চমৎকার চমৎকার কিছু এক্সাম্পল দেওয়া আছে মোশন নিয়ে। আচ্ছা, তারপর হচ্ছে ওভার প্রোডাকশন, ওভার প্রোডাকশন। যেটুকু আছে তার থেকে আমি বেশি করছি, দরকার নেই। ওভার প্রসেসিং, একই কাজের উপর বারবার কাজ করছি, এটা খুব বেশি দরকার নেই, হলো কি হলো না দেখছি, লাভ নেই। আর লাস্ট হচ্ছে ডিফেক্টস, ফেলে দিতে হবে। তো এরকম কিছু কারণে আমাদের কিন্তু এইগুলা ওয়েস্ট বলা হচ্ছে। এর সাথে একটা বলা হচ্ছে নতুন স্কিলস, ওগুলো নিয়ে পরে কথা বলবো। ফার্স্ট আছে ট্রান্সপোর্টেশন। ট্রান্সপোর্টেশন মানে তো আমরা খুব ভালো মতোই জানি, সাপ্লাই চেইন ও ট্রান্সপোর্টেশন মুড শিখেছি, কিভাবে প্রোডাক্টগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতে হয়, কিভাবে পাঠানো যেতে পারে প্রোডাকশন ফ্লোরে। তোমরা ফ্যাক্টরিতে গিয়েছো, অনেকটা ভাবে করা যেতে পারে। ফর্কলিফটে করা যেতে পারে, হ্যান্ড ক্যারিয়ার করা যেতে পারে, মানে হাতে করে নিয়ে যাওয়া। অনেক সময় যে কার্ডে করে, কার্ড মানে হচ্ছে ওই যে সবচেয়ে সহজ এক্সাম্পল বোঝানো যায় যে সুপার শপ স্যার গুলোতে যেমন, হ্যাঁ, ট্রলি টাইপের ঠেলা গাড়ির মতো, বাংলায় বললে একবারে পুশ কার্ট বলা হয়, পুশ কার্ট বলে। তো এই যে পুশ কার্টের মাধ্যমে আমরা কি করতে পারি, এই মুভমেন্ট গুলা করতে পারি। কিন্তু দেখো, আমরা যখন বাইরের সাথে কমিউনিকেট করি, তখন বাইরের সাথে আমার প্রাইজিং ফিক্সড হয়, তখন কি আমরা কখনো তার ট্রান্সপোর্টেশনের জন্য কত খরচ হবে অতটা হিসাবে আনি? বা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে হবে আমার ফ্লোরের মধ্যে, আমার হয়তো একটা লিফট লাগছে, এগুলোর কস্টিং কিন্তু আমরা আনি না। এবং এটা প্রোডাক্টের কোনো, আমাদের মনে আছে ভ্যালু এডিশন অ্যাক্টিভিটির সংজ্ঞাটা কেউ বলতে পারবা? জি স্যার। কি ছিল সেটা? স্যার স্যার এমন কোন অ্যাক্টিভিটি যেটা আমাদের ভ্যালু অ্যাডেড করবে, মানে প্রোডাক্টের ভ্যালু অ্যাডেড করবে, হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের ভ্যালু অ্যাডেড অ্যাক্টিভিটি। তো তো কিছুই তো হলো না। এমন কোন মানে অ্যাক্টিভিটি যেটা হচ্ছে আমাদের প্রসেসের মধ্যে শেপের পরিবর্তন আনবে, এবং এটা কি করে, এটা পড়িয়েছি তো, এটা তো প্রথম সেমিস্টারে পড়িয়েছি। প্রোডাক্ট শেপের পরিবর্তন করবে, এবং এটা কি করবে, এমন পরিবর্তন আনবে যে পরিবর্তনের জন্য কাস্টমার উইলিং টু পে ফর, কাস্টমার এর জন্য টাকা দিতে রাজি। ফার্স্ট সেমিস্টার ইন্ট্রোডাকশন টু আইর প্রথম বা দ্বিতীয় চ্যাপ্টারের মধ্যে এই সংজ্ঞাটা পেয়ে যাবা, ভ্যালু এড অ্যাক্টিভিটি। তা আসলে এই ট্রান্সপোর্টেশনটা আসলে আমরা ভ্যালু এড অ্যাক্টিভিটি বলতে পারি না কেন, কারণ এটা ভ্যালিডেশন করে না। এই ট্রান্সপোর্টেশন ঠিকই হয়, কিন্তু এটা কি প্রোডাক্টের শেপের পরিবর্তন হয়, নাকি এটার উপর, প্রোডাক্টের উপর অপারেশন করলে, লাইক তুমি সেলাই করলে বা তুমি ড্রিল করলে বা এগুলা করলে তোমার মানে প্রোডাক্টের শেপের পরিবর্তন হবে? যখন আমি প্রোডাক্টের উপর কোনো অপারেশনস করব, তখনই সেটাকে বলতে পারি একমাত্র যে এটা আমাদের কি করতেছে, শেপের পরিবর্তন করছে। এবং ওইটার জন্য ইয়ে করবে, যেমন আমি যখন চাকরি করেছি, মনে আছে আমাদের একবার প্রজেক্ট আসলো পদ্মা ব্রিজ প্রজেক্ট। পদ্মা ব্রিজের প্রজেক্টটা মানে, ওই প্রজেক্টটা ছিল হচ্ছে রিভার ট্রেনিং প্রজেক্ট। রিভার ট্রেনিং মানে নদী শাসন প্রক্রিয়া। মানে পদ্মা নদীর ব্রিজ তো হয়ে যাচ্ছে, হওয়ার কারণে দুই পাশে রাস্তার দুই পাশে রাস্তা বলছে, নদীর দুই পাশে নদীর গুলাকে ব্লক করে ফেলবে যাতে নদীটা না ভাঙে। রিভার ট্রেনিং বলে, নদী শাসন বলা হয় বাংলায়। তো ওইটার জন্য ক্যাপাসিটি হচ্ছে 1 টনের স্যান্ডের কিছু বস্তা নিবে, 1 টন ক্যাপাসিটি একটা। তো ওগুলো আমরা আগে বানাতাম না, আমাদের বানানো হতো হচ্ছে 200 টন, 200 কেজির যে, যেটা চায়না মেজর ব্রিজ নিয়েছিল, ওই দুই পাশে রাস্তার জন্য, এক্সপ্রেস হাইওয়ে রাস্তা যেটা, সেই রাস্তা নিয়ে সেখানে দিত। তো ওই আসার পরে আমাদের মালিক, কোম্পানির মালিক পক্ষ থেকে শুরু করে টপ ম্যানেজমেন্ট খুব আশাবাদী ছিল, কারণ রিভার ট্রেনিং তো কেবল শুরু হয়েছে, আরো 5 বছর এটা করা যাবে, এই জন্য খুব এফোর্ট দিতে হবে, খুব পরিশ্রম করতে হবে। মিটিং হলো, তো দেখা গেল কি জানো, যখন প্রোডাকশন শুরু হলো, আমাদের নর্মালি আমরা যেভাবে লেআউট করেছি সেভাবে হচ্ছে না। সেভাবে কি হচ্ছে না, যে নর্মালি যেভাবে লেআউটটা করেছি সেভাবে ওই প্রোডাক্টটা তৈরি করা সম্ভব হচ্ছে না, কারণ প্রোডাক্টের ব্যাগটা, মানে যে জিও ব্যাগটার সাইজটা এক্সেসিভলি বড়। সেটার জন্য আলাদা একজন অপারেটর লাগছে, এবং আলাদা একজন কি লাগছে, লোক লাগছে, যে পুশ করে পাঠিয়ে দিচ্ছে, অনেক ভারীও ব্যাগটা, ঠিক আছে? তো দেখা গেল এই যে তারকে আমি আলাদাভাবে ইনভলভ করলাম, সে তো অন্য কোনো কাজে ইনভলভ ছিল, সে এখন কিসে ইনভলভ হলো, আমার ওয়ার্কে। তার মানে কি অন্য একটা ওয়ার্ক বাধাগ্রস্ত হলো না?
আর বাধাগ্রস্ত হওয়া মানে কিন্তু এই প্রোডাক্টের কস্টটা বেড়ে যাওয়া বা ভ্যালু এর অ্যাক্টিভিটা এখানে কিন্তু কস্ট বেড়ে গেল। ভ্যালু এডিশনের জন্য আমাদের ইনিশিয়াল সেটআপ লাগছে। তো এরকম পুয়ার ফ্যাসিলিটি লেআউট বা পুয়ার সেল ডিজাইনের ক্ষেত্রে আমাদের ট্রান্সপোর্টেশনটা বেশি লাগতে পারে। যেমন আরএমজি তোমার লেখার এক লাইনে পুরোটা বসাই দিচ্ছে। আবার যদি এমন হয় 2 তলায় কিছু, 4 তলায় কিছু, 6 তলায় কিছু, খালি লিফটে করে উঠাইবো আর মাথা করে উঠাইবো, কেমন হবে? সেটাকে আমরা বলতে পারি খুব ভালো ট্রান্সপোর্টেশন মোড বা খুব ভালো সিস্টেম? এরকম যদি করা হয় তাহলে কি আমাদের প্রোডাকশন বাড়বে না কমবে যদি 2 তলায় অর্ধেক মানে লেআউটটা ঠিক মতো না হয়? স্যার কমবে। কমবে। মোট কথা আমাদের তখন ডিসকানেক্টেড হয়ে যাবে জিনিসগুলা, ঠিক আছে? এবং এই ট্রান্সপোর্টেশনের কারণে ড্যামেজ হওয়ার চান্সেসও বেড়ে যায় এবং ইনজুরি হওয়ার চান্স বেড়ে যায়। এবং ট্রান্সপোর্টেশনের জন্য আমাদের পুশকার্ট লাগে নাকি, অথবা দুটা মানুষ লাগে যারা পুশকার্টটা ঠেলা নিয়ে যাবে। সেই দুজন মানুষের জন্য বেতন হিসাব করতে হবে না? তাহলে সেটা ট্রান্সপোর্টেশন একটা আলাদা কস্ট। সো বুঝতেই পারছি, কিছু ডান পাশে ছবি দেখতে পাচ্ছি। ট্রান্সপোর্টেশন করতে গেলে কি আমাদের একটা আলাদা খরচ হবে। আমরা আমাদের ট্রান্সপোর্টেশন ডেফিনেটলি লাগবে। আমরা লেআউটটা এমন ভাবে ডিজাইন করব যাতে ট্রান্সপোর্টেশন যত কম করানো যায় আমাদের জন্য তত ভালো, ঠিক আছে? বুদ্ধি করে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। এরপর হচ্ছে ইনভেন্টরি, এটা নিয়েও একটু কথা বলবো। ইনভেন্টরিটা হচ্ছে কি, ইনভেন্টরি কয় রকম হয়? র মেটেরিয়াল হয়, ফিনিশ গুডস হয়, আর কি হয়? ওয়ার্ক ইন প্রসেস। এগুলো সঙ্গে শিখেছি র মেটেরিয়ালের বা ইনভেন্টরি ক্ষেত্রে, বলেছিলাম না এগুলা? এগুলো তো আমরা আগে থেকে চিনি। এবং এই ইনভেন্টরিটা কেন দরকার হয়? কেন দরকার হয়? কথা না বললে কেমনে আগাবো? আচ্ছা, ইনভেন্টরি কেন দরকার হয়? আমার তো প্রোডাক্ট সবসময় পাওয়া যায় না, এই জন্য আমি কিছু প্রোডাক্ট আমার কাছে রেখে দিই ব্যাকআপ হিসেবে, কাস্টমার ডিমান্ড আসা মাত্রই আমি যাতে সেটা ইয়ে করতে পারি। এখন খেয়াল করো, ইনভেন্টরি কিভাবে একটা ওয়েস্ট হতে পারে। মনে করো এই যে ডান পাশে ছবি দেখতে পাচ্ছ, তোমরা প্রোডাকশন ফ্লোরের ডাইং সেক্টর গুলাতে বা ফেব্রিক সেক্টর গুলাতে এরকম ছবি দেখেছো না? এরকম জায়গা দেখেছো না যেখানে এরকম বড় বড় অনেক স্যার ফেব্রিক? স্টোর সেকশন এরকম হয়। কোথায় দেখেছো? স্টোরে দেখেছো? আচ্ছা, হ্যাঁ, জি স্টোরেও স্যার। থাকে, স্টোরেও থাকে, রাইট। অনেক সময় স্টোরের কিছু অংশ ইয়েতেই চলে আসে, প্রসেস লাইনের পাশে রেখে দেয়, আবার যেটা আমাদের স্টোরেজ স্পেস অনেক সময় স্টোরে রেখে দেয়, ঠিকই আছে। তো ওই যে জায়গাটা আমরা ব্যবহার করছি ওটা কিন্তু, বা র্যাকটার সেট আপ, এগুলো কিন্তু খরচের ব্যাপার। এবং জায়গাটা যদি আমি কাজে না লাগা মানে র্যাক না রেখে ওটা আমি খালি থাকতো র্যাকটা, ওটা যদি র্যাকটা লাগতোই না, তাহলে ওখানে কিছু মেশিন বসানো যেত না, ওখান থেকে কিছু আউটপুট আসতো না। এইসব সিনারিওর কারণে আমাদের ইনভেন্টরিকে বলা হচ্ছে একটা ওয়েস্টেজ। সো আচ্ছা, আমাদের মিটিংটা এন্ড হয়ে যাবে, হ্যাঁ, দেখা যাচ্ছে লেস দ্যান 1 মিনিট। জয়েন করে নিব, তারপরে পরের এইগুলা নিয়ে আরো কথা বলবো।